আমরা সকলেই হয়তো জানি যে গতকাল নাট্য জগতের একজন বিখ্যাত মানুষ, নাট্য এবং অভিনয় জগতের, তিনি পরলোক গমন করেছেন। তার নাম মনোজ মিত্র। কিন্তু অদ্ভুতভাবে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটিও কিন্তু নাটক। তাই আজকের পর্বে অর্থাৎ সাহিত্যের পথের আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে আজকের পর্বটি আমি তার উদ্দেশ্যেই রাখলাম। তাকে স্মরণে রেখে, মনোজ মিত্রকে স্মরণে রেখে আজকের পর্ব আমরা শুনে নেব বা জেনে নেব। সাহিত্যের পথের আজকের পর্বে থাকবে নাটকের পটভূমি সম্পর্কিত আলোচনা। আসলে তোমরা বা আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে নাটক সম্পর্কে কোনো ভিডিও আমার চ্যানেলে খুব বেশি নেই, সত্যিই নেই। সেই কারণে আমি ঠিক করলাম যে নাটকের যে আলোচনাগুলি হতে পারে, অর্থাৎ নাট্য সাহিত্যের ইতিহাসের যে আলোচনা হতে পারে, তার একটি সিরিজ আমি এই সাহিত্যের পথে চ্যানেলে রাখতে চাই। সেই কারণে আমরা এক এক করে নাটকের ইতিহাস থেকে আরম্ভ করে আমাদের বাংলা নাটকের ইতিহাস এবং বাংলা নাটকের পরবর্তী পর্যায়ে কিভাবে তৈরি হয়েছিল বা হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত বেশ কয়েকটি পর্বে আলোচনা করব। সেই পর্বগুলি শোনার জন্য অবশ্যই আপনাদের সহযোগিতা আমার কাম্য। তবে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কেবলমাত্র বাংলা নিয়ে যারা পড়াশোনা করছেন তাদেরই যে কেবল সাহায্যে আসবে তা হয়তো নয়। এটি ইংরাজি সাহিত্য নিয়ে যারা পড়ছেন বা পড়ছো তোমাদেরও হয়তো সাহায্যে আসতে পারে। কারণ আজকে আমরা যে বিষয়টি পড়ে নেব সেটি হলো নাটকের জন্মকথা সম্পর্কে। এখানে আমি যেমন পাশ্চাত্যে কিভাবে নাটকের সৃষ্টি হয়েছিল সেই নিয়েও আলোচনা রাখবো, সেরকম ভাবে আমাদের প্রাচ্যে নাটকের অবস্থান প্রাচীনকালে কোথায় ছিল, কিভাবে সৃষ্টি হয়েছিল, কি কি বৈশিষ্ট্য ছিল সেই প্রাচীন নাটকের, সেই বিষয়েও ছোট করে আলোচনা থাকবে। আজকে আমরা তাই জেনে নেব নাটকের ইতিহাসের প্রথম পর্যায় অর্থাৎ নাটকের জন্মকথা সম্পর্কে। এবং আমি আগেই যেটা বললাম যে এই পর্বটি আমি সম্পূর্ণভাবে উৎসর্গ করছি সদ্য প্রয়াত মনোজ মিত্রকে। আসুন তবে শুরু করা যাক। যদি কেউ জিজ্ঞাসা করেন যে একদম আদিম যে রূপ নাটকের সেটি কি ছিল, তাহলে তারও ইতিহাস আমরা পাচ্ছি। কারণ বলা হয়ে থাকে যে আদিম মানুষেরা তাদের যে ওই পশু পালন, পশু শিকার, এই যে বিষয়গুলি তাদের জীবনে ঘটতো বা তারা ঘটাতেন, এইগুলিকে বিভিন্ন নৃত্য, গীত, অভিনয়ের মাধ্যমে অ্যাজ আ এন্টারটেনমেন্ট তারা এইভাবে এই বিষয়গুলিকে রূপ দিতেন। সম্ভবত এটি হলো নাটকের আদিতম রূপ। এরপর আমরা যেদিকে নজর রাখবো সেটা হচ্ছে গ্রিক ক্লাসিসিজম, বলা যেতে পারে মডার্ন ইউরোপিয়ান যে লিটারেচার তার যে সৃষ্টি হয়েছিল সেটা মূলত কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। কেন আমি বলছি? কারণ এই যে নাটকের যে ইংরাজি শব্দ, প্রতিশব্দ যাকে বলা হয় কিনা ড্রামা, এই ড্রামা শব্দটিও কিন্তু গ্রিক শব্দ। ড্রামা শব্দটি এসেছে ড্রাম থেকে, অর্থাৎ টু অ্যাক্ট বা টু ডু। হবে নাই বা কেন? প্রাচীন গ্রিস দেশেই তো প্রথম নাটকের আবির্ভাব ঘটেছিল। একটা সময় এসেছিল গ্রিকদের মধ্যে, মানে গ্রিসে, সেই সময় তারা বিভিন্নভাবে নিজেদের ফ্লারিশ করেছিল, যেটাকে রেনেসাঁস বলা হয়ে থাকে। রোমের আক্রমণের আগে আমরা যদি ইতিহাসের দিকে দেখি তাহলে রোমান সিভিলাইজেশনের আগে গ্রিক সিভিলাইজেশনের একটা সময় ছিল ভীষণ ব্ল্যাক পিরিয়ড। ঠিক ওই সময়কালটাতে একজন বিখ্যাত কবি দুটি বিখ্যাত কাব্য রচনা করছেন, বলা যায় মহাকাব্য রচনা করছেন, ইলিয়াড এবং ওডিসি। লেখকের নাম হোমার। ঠিক ওই হোমারের ওই যে কাহিনী, মানে সেটা এতটাই পুরনো, বলা হচ্ছে নাকি খ্রিস্টের জন্মের 800 বছর আগে নাকি ওই শিল্পকীর্তি তৈরি হয়েছিল। তারপর আস্তে আস্তে গ্রিক
যে সিভিলাইজেশন সেটা ভীষণভাবে উন্নত হয়ে গেল এবং তারা কালচারাল দিক থেকে বিভিন্ন রকমের শিল্প সাহিত্য নানা রকমের বিষয় তারা নিজেদের ফ্লারিশ করে তুললো। এই সময়কালটাতে বলা যায় যে এই যে আমরা যে শিল্প সাহিত্যগুলি সেই সময়ের পাচ্ছি সেগুলি লিখিত হয়েছিল। প্রকৃত অর্থে যাকে আমরা ট্র্যাজেডি নাটক বলি সেটাও কিন্তু ঠিক ওই সময়কালটাতেই শুরু হয়। কিন্তু ট্র্যাজেডি নাটকের সূত্রপাত এই সময়কাল থেকে হলেও তার আগে ওদের একটা পুরনো রীতি বা রিচুয়াল থেকে মূলত নাট্য সাহিত্যের জন্ম হয়েছিল। সেটাকে কি বলা হতো? সেই যে ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যালে প্রাচীন গ্রিসের শস্য এবং নৈসর্গের দেবতা ডায়োনিসিসের উৎসবকে কেন্দ্র করে বিষাদ নাট্য যা গড়ে উঠেছিল সেটাকেই বর্তমানকালে ট্র্যাজেডি বলে। আমাদের এই যে নাট্য সাহিত্যের তাহলে প্রথম যে নাটক, যে ধরনের নাটক লেখা শুরু হয় সেটা কিন্তু মূলত ট্র্যাজেডি। এবং ওই সময়কালে তিনজন বিখ্যাত নাট্যকারের নাম আমরা পাচ্ছি, যারা হচ্ছেন ইস্কিলাস, সফোক্লেস এবং ইউরিপিডিস। তারা পুরাণের বেশ কিছু গল্প নিয়ে এবং আরো বিভিন্ন রকমের বীর গাথা মূলত গল্প নিয়ে তারা সেই সময় নাট্য শিল্প গড়ে তোলেন। ট্র্যাজেডির এই বিষয়টা আমরা পরের পর্বে খুব ভালো করে জেনে নেব। আজকে আমরা মূলত নাটকের পটভূমিতেই আটকে থাকবো। আমরা অ্যারিস্টটলের ট্র্যাজেডি নিয়ে এর আগেই আলোচনা করেছিলাম, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নিতে পারেন। অ্যারিস্টটল তার সেই পোয়েটিক্স গ্রন্থে কিন্তু প্রথম বলছেন যে এই যে ট্র্যাজেডি নাটক সেটা হচ্ছে সাহিত্যের অন্যতম একটি শ্রেষ্ঠ রূপ, এবং উদাহরণস্বরূপ তিনি কার নাটককে বেছে নিচ্ছেন সফোক্লেসের নাটককে। আমি আগেই বললাম যে পরের পর্বে এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে, তাও আমি উদাহরণস্বরূপ বলি সফোক্লেসের কোন নাটক সব থেকে বেশি সেই সময় প্রচলিত হয়েছিল এবং যা আমরাও জানি তা হচ্ছে আন্তিগোনে বা অ্যান্টিগোনে। যাই হোক, সে তো গেল মূলত গ্রিস দেশের যখন নাটকের সূত্রপাত ঘটছে সেই ইতিহাসের কথা। নাটক কিন্তু সেই সময় তৈরি হলেও মূলত ফ্লারিশ করেছিল নাট্যশিল্প ইংল্যান্ডে এসে। কোন সময় আসছে? ইংল্যান্ড এবং অন্যান্য পশ্চিম ইউরোপের দেশগুলিতে অ্যাংলো নরম্যানদের হাত ধরে নাটক এলো। কিন্তু মূলত সেই সময় বাইবেলের যে সংক্ষিপ্ত কাহিনী ছিল সেইগুলিকে নিয়েই ছোট ছোট নাটক সেই সময়কালটাতে রচিত হতো। এই যে প্রথম শ্রেণীর নাটক বাইবেলের গল্প নিয়ে, সেগুলিকে বলা হতো মিস্ট্রি প্লে। এবং এই যে নাটকগুলি এগুলি কিন্তু মূলত ওই গির্জার মধ্যে নিজেদের মধ্যে এরা এই জিনিসগুলিকে নাটকগুলি তৈরি করত। দ্বিতীয় শ্রেণীর যে নাটকগুলি এই মিস্ট্রি প্লে থেকে এলো সেগুলিকে বলা হতে থাকলো মিরাকেল প্লে। এগুলি ওই যেটা বললাম প্রথমে গির্জায় অভিনীত হতো এবং পরবর্তীকালে বেশ কিছু বাণিজ্যিক সংস্থা একত্রিতভাবে পেশাদারিত্বের সঙ্গে এরা কিন্তু এই নাটকগুলি বাইরে অভিনয় করে দেখাতে শুরু করলেন। এরপরে যে জিনিসটি এলো তাকে বলা হয় মরালিটি প্লে। এই মোরালিটি প্লে মিস্টিক প্লে বা মিরাকেল প্লে থেকে একটুখানি আলাদা, কিন্তু বিষয়বস্তুটা মূলত এক। আলাদা কেন? না, এখানে পাপ এবং পুণ্য এই দুটি বিষয়ের বিচার করা হতো। দেখানো হতো যে একজন শয়তানের রূপের কাউকে দেখানো হতো এবং সে যে পাপগুলি করছে এবং অপরদিকে যে পুণ্য অন্য কেউ করছে, সে যে পুণ্য লাভ করতে পারছে না, এই যে মানুষের ভালো খারাপ দিককে দেখিয়ে দেওয়া বা বুঝিয়ে দেওয়া, এই বিষয়টি নিয়ে মরালিটি প্লেকে দেখানো হতো। মূলত শুভ অশুভের দ্বন্দ্ব মাধ্যমে নৈতিক যে চরিত্র তার যে প্রচার, এই বিষয়টা তখন দেখানো হতো। এই নাটকের অনুষঙ্গ হিসেবে যেটি এলো তাকে বলা হয় ইন্টারলিউড। ইন্টারলিউড কি? এগুলি কিন্তু প্রহসন জাতীয় নীতি নাটক। আগেরটা কিন্তু মূলত বিষাদ জাতীয় ছিল, পরেরটা এলো প্রহসন জাতীয় নীতি নাটক। মনে রাখতে হবে এই বিষয়টা যে গ্রিসে যখন প্রথম ট্র্যাজেডি জাতীয় নাটকগুলি লেখা হচ্ছে, আমি যে তিনজন বিখ্যাত নাট্যকারের নাম করলাম, তারা কিন্তু
মোটামুটি তাদের যে নাটকের যে বিষয়বস্তুগুলি হতো সেখানে দুটি ট্র্যাজেডি জাতীয় নাটক থাকতো, মূলত ট্রিলজি হতো, এগুলো দুটি ট্র্যাজেডি থাকতো এবং একটি কমেডি থাকতো। তাই কমেডি জাতীয় নাটক কিন্তু ততক্ষণে প্রচারিত হয়ে গেছে। সেই কারণেই প্রচারিত হয়ে যাবেই তো, কারণ তারপরে আমরা জানি যে অ্যারিস্টটল নিজেই কমেডির কথা বলছেন তার পোয়েটিক্সে। যাই হোক, তো ওই কমেডি জাতীয় নাটক থেকে যে প্রহসন জাতীয় নাটকের প্রথম রূপ, এটাকে বলা হয় ইন্টারলিউড, সেটা কিন্তু ইংল্যান্ডে প্রথম প্রচলিত হয়েছিল। তবে সার্থক নাটক আমরা আজকে যেগুলি পাই সেই জাতীয় নাটক কিন্তু ষোড়শ শতকের দ্বিতীয়ার্ধে শুরু হয়। কার হাত ধরে? আমরা জানতে পাচ্ছি নিকোলাস উডলের কথা, যার রালফ রয়স্টার ডয়েস্টার আর ট্র্যাজেডিক যে নাটক গর্বডাক বা ফেরেক্স অ্যান্ড পরেক্স, এই জাতীয় নাটকগুলির মাধ্যমে আমরা আজকে যে খাঁটি নাটক বলে যেগুলিকে বলি সেইরকম ধরনের নাটক প্রথম লেখা হওয়া শুরু হয়। তবে এই যে ট্র্যাজেডি শ্রেণীর যে নাটকের কথা আমি দুটো বললাম, সেখানে প্রথম কিন্তু অমিত্রাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্ক ভার্সের প্রয়োগ শুরু হয়েছিল। এরপরে এলিজাবেথীয় যুগে এসে তো আমরা মোটামুটি সকলেই জানি যে নাটকের নাটক, কাব্য সাহিত্য সমস্ত দিক দিয়ে তার একটি বিশাল উঁচু জায়গায় সাহিত্যকে পৌঁছে দেওয়া হয়েছিল, বা ইউরোপিয়ান লিটারেচার একটি ভীষণ সুন্দর জায়গায় পৌঁছে গিয়েছিল, কারণ অলরেডি তখন এসে গেছেন যিনি, তার নাম শেক্সপিয়ার। শেক্সপিয়ারের আগে আবার কিছু জনের নাম নাট্য সাহিত্যের ক্ষেত্রে জানা যাচ্ছে। তারা কে? তারা হচ্ছেন এলিজাবেথীয় যুগের একদল নাট্যকার, লিলি, কিড, পল, লর্ড গ্রিন, মার্লো এবং ন্যাশ, যাদের একত্রিতভাবে ইউনিভার্সিটি উইটস বলা হতো। যদিও তাদের নাটকের মধ্যে খুব অনন্য সাধারণতা ছিল তা নয়, নিজেদের মতো করে তারা নাট্য সাহিত্যের একটি আলাদা রূপ দিয়েছিলেন এবং অদ্ভুতভাবে শেক্সপিয়ারও এদের দ্বারা প্রভাবিত ছিলেন। আপনারা যদি আলাদা করে এই যে নাট্য দলের কথা আমি বললাম তাদের সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে কোনো না কোনো তথ্য দিয়ে দেওয়া। যাই হোক, শেক্সপিয়ার সম্পর্কে কোনো আরেকদিন বিস্তারিত আলোচনা করা যাবে। ছোট করে আমরা তো সকলেই জানি যে শেক্সপিয়ারের আমাদের নাট্য সাহিত্যে কতখানি প্রভাব বা কতখানি জায়গা তিনি নাটককে করে দিতে পেরেছিলেন। এবারে এই শেক্সপিয়ার বা মিল্টনের যে কাব্য সাহিত্যের যুগ এলো, সেই সময়কালটায় সাহিত্যের যে গড়ন, বিশেষ করে নাট্য সাহিত্যের গড়নকে একেবারে ভেঙে দেওয়া হলো। কারণ আগে স্থান, কাল, ঐক্য ইত্যাদি বজায় রেখে ক্লাসিক্যাল নাটক তৈরি হতো, কিন্তু রোমান্টিক যুগ যখন এলো তখন এই যে গড়পড়তা মনোভাব, সেটির একদম প্রধান জায়গায় ঘা মেরে দিলেন সেই সময় নাট্যকাররা, এবং নিজেদের মতো করে ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে চরিত্রকে প্রাধান্য দিয়ে নাটক লেখা শুরু হলো। এবং তারপর থেকে আমরা যা পাচ্ছি, যে নাটক পাচ্ছি, সমস্ত কিছুতেই কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো কোনো না কোনো ভাবে রয়েছে এবং আরো পরবর্তীকালে আধুনিক হয়েছে। আমি এর থেকে বেশি আর পাশ্চাত্য নাট্য সাহিত্যের ইতিহাসকে বাড়াতে চাই না, কোনোদিন কোনো পর্বে আবার আলোচনা করা যেতে পারে। এবার আসি আমাদের দেশে যে নাট্য সাহিত্যের ইতিহাস আমরা পাচ্ছি সেটা কিরকম, সেই বিষয়ে জানতে। যেরকম অ্যারিস্টটলের পোয়েটিক্সে আমরা নাট্য সাহিত্যের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারছি, সেরকম আমাদের প্রাচীন যে গ্রন্থ, সেই সংস্কৃত অলংকার শাস্ত্র, সেখানে আমরা নাট্য সাহিত্য, তার উপকরণ, তার বিষয়বস্তু, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা বহুকাল আগেই পেয়ে গিয়েছিলাম। সংস্কৃত এই যে অলংকার শাস্ত্র, সেখানে নাটক বলা হচ্ছে না, বলা হচ্ছে একে কি বলা হচ্ছে? দৃশ্য কাব্য। বিশ্বনাথের যে সাহিত্য দর্পণ, সেইখানে কিন্তু 10 রকমের রূপকের মধ্যে অন্যতম হিসেবে নাটককে রাখা হয়েছিল। অভিনয়ের মধ্য দিয়ে অভিনেতা তার উপর আরোপিত চরিত্রের রূপ চিত্রিত করবেন দর্শক চিত্তে। চরিত্র, সংলাপ, ঘটনার সংস্থাপনে ব্যক্তি মানুষের সুখ দুঃখের পাশাপাশি বৃহত্তর সামাজিক জীবনের প্রতিচ্ছবিও ফুটে উঠবে নাটকের মাধ্যমে।
এই যে সংস্কৃত নাটক যেরকম ছিল তখন, সেই বিষয়গুলি মানে তার যদি বৈশিষ্ট্য, তার যদি উপকরণ সম্পর্কে জানতে হয়, আমরা কি দেখতে পাই সংস্কৃত নাটকের শুরু হতো সবসময় মঙ্গলাচরণ দিয়ে। অর্থাৎ আমরা মোটামুটি যারা এই মঙ্গল কাব্য বা এই জাতীয় বিষয় পড়েছি বা যে কোনো প্রাচীন কাব্য পড়েছি, সেখানে আমরা জানি কিনা প্রথমে বন্দনা অংশ দিয়ে শুরু হয়। ঠিক একই রকম ভাবে মঙ্গলাচরণের মাধ্যমে এই নাটকগুলি শুরু হতো। এবং কি হতো, সূত্রধার রঙ্গমঞ্চে উপস্থিত হয়ে অভিনয় কর্মের সুষ্ঠু নির্বাহের জন্য নান্দি পাঠ করতেন। তারপর কি, মঙ্গলাচরণ শেষে সভা পুজো, কবি সংজ্ঞা তথা নাটকীয় বিষয় কথন এবং তার প্রস্তাবনা হলে নাটকের প্রথম অঙ্ক মানে শুরু হতো। তাই নাটকটা দুম করে শুরু হতো না। আজকালকার দিনে যেমন যে ছোট গল্পের মতো যে কোনো জায়গা থেকে নাটক শুরু হতে পারে, তা ছিল না। নাট্য বিষয়বস্তু কি কি বিষয়ে আলোচনা করা চলেছে, অন্য দেবদেবীদের বন্দনা ইত্যাদির মাধ্যমে তবেই কিন্তু নাটকের সূত্রপাত হতে পারত। নায়ক ব্যতীত আর সব কুশীলবরা সূচিত হয়ে মঞ্চে প্রবেশ করতেন। নায়ক ছাড়া অন্যান্যরা কিন্তু সেজে গুজে, তখনও কিন্তু ওই দৃশ্যপট বা সাজগোজের বিষয়টা অবশ্যই ছিল। এবং এই যে সংস্কৃত নাট্য যে রূপ, সেই সম্পর্কে আমরা নায়কের চরিত্র যেটা পাই, কারণ তখনকার দিনে মূলত নায়ক প্রধানই কিন্তু এই নাটকগুলি হতো। যেটা আমরা পাচ্ছি সেখানে আমরা কি পাচ্ছি, সেখানে যে নায়ককে হয় 4 রকমের হতে হতো। এক হচ্ছে ধীরোদাত্ত, এক হচ্ছে ধীরললিত, আরেকটি হচ্ছে ধীরোদ্ধত এবং ধীর প্রশান্ত। এর মধ্যে সব থেকে ভালো যে নায়ক মানে যে আর কি নায়ক হতে পারবে, তাকে হতে হবে ধীরোদাত্ত। এই 4 ধরনের নায়ককে, 4 ধরনের নায়কের মধ্যে যে কোনো একটি গুণকে বা 4 রকমের গুণকেই দেখানো যেতে পারতো সেই সময়। এই যে নাটকগুলি, এই নাটকগুলিতে প্রধান রস যেগুলি হতো তা হচ্ছে বীর, শৃঙ্গার বা শান্ত রস। কারণ তখনকার দিনের নাটকগুলি মূলত বিরচিত নাটক, মানে বিরচিত না, মানে বীরকে কেন্দ্র করে গাথা রচিত হতো। তো সেই জন্য বীর, শান্ত বা যেটা বললাম শৃঙ্গার, এই 3টি মূল রস থাকতো। এছাড়া অভিনয়ের রীতি 4 ধরনের হতো। কিনা সাত্ত্বিক, যা অভিনয়ের দ্বারা সাত্ত্বিক ভাবের উদ্রেক, তাছাড়া আঙ্গিক অঙ্গ দ্বারা অভিনয় নিষ্পন্ন হলে, বাচিক বচন দ্বারা নিষ্প্রয় হলে, মানে বচনের দ্বারা অভিনয়ের মাধ্যমে, এবং আহার্য নেপথ্য বিধান বা বেশ রচনা। এরকম 4টি ধরনের অভিনয় রীতি হতো। তাহলে অভিনয় রীতি, রস, তারপর নায়ক, এদের ওপরে ভীষণভাবে গুরুত্ব আরোপ করা হতো সেই সময়ের যে নাট্যরূপ ছিল সংস্কৃতর সেইখানে। এবার এই যে সংস্কৃত নাটকের ধারা এবং পাশ্চাত্য নাটকের ধারা, অর্থাৎ প্রাচ্য এবং পাশ্চাত্য, এই দুটি ধারা একত্রিত হয়ে কিন্তু আমাদের বাংলা নাটকের সূত্রপাত ঘটেছিল। সেই কারণেই আমি দুটি বিষয়কেই এখানে উল্লেখ করলাম। আমরা অনেকেই জানি, প্রায় সকলেই বাংলা স্টুডেন্টরা জানে যে প্রথম বাংলা নাটকের মঞ্চাভিনয় হয়েছিল কোথায় এবং কার দ্বারা। গেরাসিম লেবেডেভ, তিনি তার যে নাট্যশালা বেঙ্গলি থিয়েটার, এখানে প্রথম 1395 সালের 27শে নভেম্বর দ্য ডিসগাইজ নামক প্রথম নাটক অভিনয় করান। সেটি খোদ কলকাতায়। ওটিকেই বলা হয় আমাদের বাংলার প্রথম নাটক। রঙ্গমঞ্চের ইতিহাসের পড়তে গেলে দ্য ডিসগাইজের কথা ভুললে হবে না। ডিসগাইজ নাটকটি তো অভিনীত হয়নি, ডিসগাইজের যে বঙ্গানুবাদ সেটি কিন্তু সংস্কৃত ছিল লেবেডেভের, সেটি নাম কাল্পনিক সংবদল, সেটি কিন্তু অভিনীত হয়েছিল ওইখানে, অর্থাৎ বেঙ্গলি থিয়েটার, যেটাকে পরে লেবেডেভ থিয়েটারও বলা হয়ে থাকে। তো এটি মূলত বঙ্গানুবাদ ঘটিত নাটক ছিল, যেটি একদম বলা যেতে পারে মৌলিক বাংলা নাটক। সেটি কিন্তু আসছে বেশ খানিকটা পরে, 1795 ওই নাটক অভিনীত হয়। তারপর 1857 সালের মার্চ মাসে রামনারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব যখন মঞ্চস্থ হচ্ছে, সেটিকে আমরা বাংলা ভাষার
প্রথম মৌলিক নাটক বলতে পারি। সামাজিক উদ্দেশ্যমূলক ব্যঙ্গ নাটকটি কুলীন কুলসর্বস্ব এটি রচিত হয়েছিল প্রধানত কিন্তু সংস্কৃত নাটকের আঙ্গিকে। সংস্কৃত নাটকের রীতি অনুযায়ী নান্দি, সূত্রধর এবং নটি দিয়ে এই নাটক শুরু করা হয় এবং 6টি অঙ্কে এই নাটকটি বিভক্ত ছিল। তাহলে ওই সংস্কৃত নাটকের আবহ নিয়ে কিন্তু প্রথম বাংলায় এই জাতীয় মৌলিক নাটক রচিত হচ্ছে। কিন্তু আমাদের বাংলা নাটককে যিনি সম্পূর্ণভাবে বদলে দিয়েছিলেন তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত, এবং তিনি আবার গ্রহণ করেছিলেন পাশ্চাত্য নাটকের আঙ্গিক। মাইকেল মধুসূদনের বিখ্যাত দুটি লাইনের কথা আমরা জানি। অলিক কুনাট্য রঙ্গে দেখে লোকে মজে বঙ্গে নিরখিয়া পরাণে নাহি সয়। এই বিষয় দেখে যে ওই সংস্কৃত নাটকের অনুকরণে একই রকম নাটক হচ্ছে, বা ওই আমাদের দেবদেবী কেন্দ্রিক নাটককে মানে দেবদেবী কেন্দ্রিক গল্পকে কেন্দ্র করে সেই একই নাটক বারবার বিভিন্ন জন করে যাচ্ছেন, এই বিষয়টা মধুসূদন দত্ত সহ্য করতে পারেননি এবং তিনি নিজের মতো করে পাশ্চাত্য নাট্য সাহিত্যকে মাথায় রেখে নাটক রচনা করছেন শর্মিষ্ঠা এবং পদ্মাবতী, যেখানে পাশ্চাত্য নাটকের আঙ্গিকের সফল পরীক্ষা নিরীক্ষা আমরা পাচ্ছি। পরবর্তীকালে আমরা জানতে পারি দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, এই যে বিখ্যাত নাট্যকার, তারাও সেই পাশ্চাত্য নাট্য সাহিত্যের আঙ্গিককে গ্রহণ করে নিজের মতো করে আমাদের বাংলা নাটককে এক আধুনিক মর্যাদা দান করছেন। এইভাবে আস্তে আস্তে বাংলা নাট্য সাহিত্যের সূত্রপাত ঘটছে। ওই যে জায়গাটা, ওটা আমরা পরে নিশ্চয়ই মানে ওটা তো আলোচনা করতেই হবে। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস সম্পর্কে জানতে গেলে করতে হবে। আজকে যেহেতু বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস নিয়ে আমি আলোচনা করছি না, নাটকের উদ্ভব নিয়ে আলোচনা করছি, সেই জন্য এই অবধি আমি বিষয়টি রাখবো। তবে শেষ করবো অন্য একটি জিনিসকে কেন্দ্র করে। এই যে আমি বাংলা নাট্য সাহিত্যের কথা বলছি, সেখানে আমি যে মূলত বাংলা নিয়েই বলি এই বিষয়টা, সেখানে আমরা আরো একটি বিষয়কে ভুলে গেলে আমাদের চলবে না। সেটা হলো বাংলা নাটক নিঃসন্দেহে লেবেডেফের হাতে বা তারপরে ওই রামনারায়ণ তর্করত্নকার বা মধুসূদন দত্ত, গিরিশ ঘোষ, উৎপল দত্তের হাতে ভীষণ সুন্দর জায়গায় পৌঁছেছিল ঠিকই। তার জন্য সংস্কৃত নাট্য সাহিত্য, পাশ্চাত্য নাট্য সাহিত্য, এই পুরো বিষয়টাও একসঙ্গে জড়িত ছিল, এটাও ঠিক। কিন্তু লোকনাট্যকে ভুলে গেলে আমাদের চলবে না। আমাদের প্রচুর পুরনো দিন থেকে, প্রাচীন কাল থেকে লোকনাট্য বিষয়টা আমাদের মধ্যে কিন্তু ছিল। এই গম্ভীরা, আলকাপের মতো যে জিনিসগুলি, যে পালা গানগুলি, এগুলি বহু কালের জিনিস। এবং এই যে মানে পালা গান, এই যেগুলোকে আমরা বর্তমানকালে যাত্রা পালা বলি, সেই পালা গান থেকেই কিন্তু নাটকের যে পুরনো রূপ সেটা কিন্তু এসেছে। এবং ওই মাঠের মধ্যে বসে সকলের সামনে ওইভাবে অভিনয় করা, ওটা কিন্তু সহজ বিষয় ছিল না। তাই পাশ্চাত্য সাহিত্য থেকে তারা গ্রহণ করেছিলেন নিঃসন্দেহে ঠিক, কিন্তু আমাদের মধ্যে বিষয়টা বহু কাল থেকে ছিল। সেই কারণে এই লোকনাট্যগুলিকেও বাদ দিলে আমাদের নাট্য সাহিত্য সম্পর্কে আলোচনা কখনোই সম্পূর্ণ হবে না। বহুকাল আগে থেকেই জয়দেবের গীত গোবিন্দ, বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন, এগুলি কিন্তু অভিনয় উপযোগী রচনা। এগুলি কিন্তু পালা গানের রচনা করবার জন্যই তৈরি হয়েছে, মানে পালা কীর্তন এগুলিকে বলা হয়। এগুলি কিন্তু প্রেজেন্টেশনের জন্যই তৈরি হয়েছিল, কেবলমাত্র পড়ার জন্য তৈরি হয়নি। প্রত্যেকটি জিনিসেই কিন্তু নাটকীয় ভাব ভীষণ ভালোভাবে ছিল, এবং পরবর্তীকালে মঙ্গল পাঁচালী গানের মধ্যেও আমরা সেই বৈশিষ্ট্য পাই। তাই এগুলিকে ভুললে আমাদের নাট্য সাহিত্যের ইতিহাস পড়া কখনোই সম্পূর্ণ হবে না। আশা করি আজকের এই ছোট পর্বে আমি খুব ছোট করে বিষয়বস্তুটি বোঝাতে পারলাম। এর মধ্যেও প্রচুর জিনিস নিয়ে আলোচনা করা যায় এই আজকের পর্বের ভিতরে থাকা বিভিন্ন বিষয় নিয়ে। যদি মনে হয় আমাকে জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত। পরের পর্বে আমরা পড়ব নাটকের যে বিভাগগুলি হয়, বিষয়বস্তুগত বিভাগগুলি হয় সেই সম্পর্কে, এবং তার মধ্যে থেকে বিখ্যাত একটি বিষয় নিয়ে সেই দিনই পড়ে নেব। আজ তবে এই পর্যন্তই। ধন্যবাদ।